দর্শক, আজকে বাংলাদেশের জন্য অনেক ভয়াবহ একটা দিন আমরা পার করলাম। সেই সকাল 10:38 ঢাকা শহর যেন একেবারে মনে হলো যে এক ধাক্কায় 26 সেকেন্ডের যেভাবে নড়ে উঠল এবং যেভাবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ল, বিভিন্ন অফিস আদালতের কিংবা বাইরের সিসিটিভি ফুটেজ যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, সেই চিত্রগুলো একটা বড় আতঙ্কের জন্ম দিয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ, বিশেষ করে ঢাকা, গাজীপুর, নরসিংদী এই এলাকায় যে মাত্রার কম্পন অনুভূত হয়েছে, এই এলাকার মানুষ অন্তত আমার মনে হয় যে এখনও মোটামুটি স্বাভাবিক নিঃশ্বাস নিতে পারছেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। এরই মাঝে অন্তত 8 জন নিহত হওয়ার ঘটনা খবর আমরা নিশ্চিত করেই পেয়েছি। নরসিংদীতে ব্যাপক এলাকা জুড়ে মাটিতে বেশ 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চির ফাটল দেখা গেছে, যেটা বাংলাদেশে সম্ভবত প্রথম ভূমিকম্পে এত বড় ফাটল দেখা গেল। ঢাকা শহরে অনেকগুলো বিল্ডিং হেলে পড়েছে, বিল্ডিংয়ের রেলিং ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল থেকে 4 তলা থেকে লাফ দিয়ে পড়ে 5 জনের গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এই অনেক ঘটনার পরে ঠিক 11টার একটু আগেই একটি খবর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। সেই খবরটা হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার যে কার্যালয়, যেটা মূলত প্রধানমন্ত্রীর কার্যালয়, সেই কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি ভবন হেলে পড়েছে। গণমাধ্যমে এই খবরটা একের পর এক আসতে থাকে, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে সেই খবরটা 10-15 মিনিটের মধ্যে আবার ব্ল্যাক আউট হয়ে যায়। সমস্ত গণমাধ্যম থেকে সেই খবর তুলে নেওয়া হয়। সেখানেই নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল যে সরকার প্রেসার দিয়ে এই খবরটা গণমাধ্যম থেকে তুলে নিয়েছিল কিনা। অতঃপর জানা গেল প্রধান উপদেষ্টার কার্যালয়ে কি হয়েছিল এবং গণমাধ্যমে কি প্রচার হচ্ছিল সেই সময় সকালে। পরবর্তীতে যেটা নিশ্চিত হওয়া গেল সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভয়াবহ ভূমিকম্পের কথা। কেউ বলছেন 5.5 মাত্রার ভূমিকম্প, কেউ 5.7 মাত্রার ভূমিকম্প। আমরা আইএসপিআরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞপ্তি, সেখানে আমরা সকালেই জানতে পেরেছিলাম যে তারা বলছে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। উৎপত্তিস্থল নরসিংদী থেকে 13-14 কিলোমিটার দূরে, ঘোড়াশাল সার কারখানার খুবই কাছে উৎপত্তিস্থল। এই ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে, এমন ঘটনাও ঘটেছে। এরই মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল থেকে 5 জন ছাত্র উপর থেকে লাফ দিয়ে পড়ে খুবই বাজেভাবে আহত হয়েছেন। এবং তারপরে আবার ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটেছে পলাশীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য নির্মিত নতুন বিল্ডিং ছাত্ররা গিয়ে দখল করেছে, যে এই বিল্ডিং এখন থেকে আমাদের। সেই বিল্ডিংটা যেহেতু নতুন, অপেক্ষাকৃত নিরাপদ, ছাত্ররা পুরাতন হলে নিরাপদ বোধ করছে না, এবার সেটা যে দখল করেছে। সেটা নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডাও হচ্ছে যে ওখানে জুলাই যোদ্ধারা গিয়ে ভবন দখল করেছে। এরকমটাও দেখছি। দুঃখের দিনে হাসির খবরও আসে মাঝে মাঝে। ভূমিকম্পের ব্যাপারে কি হলো, তারপরে প্রধান উপদেষ্টার ব্যাপারটা আমরা দেখতে পারি। ভূমিকম্পের ব্যাপারে হলো সেটা হচ্ছে যে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। বাংলাদেশের নরসিংদী থেকে 14 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মাটি থেকে 10 কিলোমিটার গভীরে
ভূমিকম্পের উৎপত্তিস্থল। চিন্তা করেন, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে, মানে কত গভীর থেকে এটার উৎপত্তি হয়েছে। যদি অত গভীর থেকে উৎপত্তি না হতো, আরেকটু উপর থেকে যদি উৎপত্তি হতো, তাহলে এটার মাত্রা আরও ভয়াবহ রূপে আমরা দেখতে পারতাম। যেটা দেখেছি সেটাও অনেক বেশি। ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা যদি বলেন, সেটাও খুবই বাজে অভিজ্ঞতা। ঢাকা শহরে যে ঘটনা ঘটেছে, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সিসিটিভি ফুটেজ এবং স্টুডিওর ফুটেজে আমরা দেখেছি যে প্রোগ্রাম চলছিল, উপস্থাপক কথা বলছেন, এর মাঝেই ভূমিকম্প হচ্ছে। এরকম বেশ কয়েকটা টেলিভিশন চ্যানেলের ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে। সেখানে কিভাবে আতঙ্ক তৈরি হলো, মানুষ স্বাভাবিক কর্মজীবনে থাকতে থাকতে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে চেঞ্জ হয়ে যায়, কিভাবে আতঙ্ক তৈরি হয়, সেগুলো আমরা দেখলাম। এরই মাঝে ঢাকা না, বাংলাদেশের নরসিংদীতে 4 জন সহ মোট 8 জন নিহত হওয়ার ঘটনা দেখেছি। পুরান ঢাকায় বংশাল এলাকায় একই স্পটে বিল্ডিংয়ের রেলিং ভেঙে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ইউরোপিয়ান ইএমএসসি বলছে ভূমিকম্পটির মাত্রা 5.7 রিক্টার স্কেল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তারা বলছে এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 26 সেকেন্ড। জানা যায় এপিসেন্টার কাছাকাছি ঘোড়াশাল হওয়ায় ঝাঁকুনিটা অনেক বেশি অনুভূত হয়েছে ঢাকা, নরসিংদী এবং গাজীপুর জেলায়। এখন আসি প্রধান উপদেষ্টার কার্যালয়ে কি হচ্ছিল। প্রধান উপদেষ্টার কার্যালয়কে কেন্দ্রিক যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনাদেরকে সব গণমাধ্যমের নিউজ তো আর দেখাতে সময় লাগবে, সেই কারণে দুটো নিউজ দেখাচ্ছি। এখন টেলিভিশনের নিউজটা সব থেকে বেশি ভাইরাল হয়ে গেছে। এখন তাদের ফেসবুক পেজে যে পোস্টটা দিয়েছিল সেই পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছিল যে ভূমিকম্পের প্রভাবে তেজগাঁয়ে হেলে পড়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই যে নিউজ এত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, এটা নিয়ে মোহনা টেলিভিশনের আরেকটা ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে, অর্থাৎ আতঙ্কজনক একটা খবর। কিন্তু খবর প্রকাশ করার কিছুক্ষণ পরেই দেখা গেল এই খবরটি মিডিয়া থেকে ব্ল্যাক আউট, এই খবর আর নেই। তখনই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনায় মত্ত হয়ে পড়লেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এটা প্রেশার দিয়ে সমস্ত মিডিয়া থেকে তুলে নিয়েছেন। যদি প্রেশার দিয়ে তুলে নেওয়ার ঘটনা থাকে, তাহলে প্রশ্ন আসে যে প্রেশার দিয়ে তুলে নিয়ে লাভটা কি, খবর গোপন করে লাভটা কি? ব্যাপারটা এরকম যে মানে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয় এমন একটা পবিত্র জায়গা, যে পবিত্র জায়গায় ভূমিকম্প হলেও কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটবে না, সেরকম তো হওয়ার কথা নয়। কিন্তু ব্যাপারটা রটলো কিভাবে? গণমাধ্যম এখন কি নিশ্চিত করছে? গণমাধ্যম সারা বাংলার নিউজটা দেখে নিতে পারেন। সারা বাংলা তাদের শিরোনামে বলছে ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ফায়ার সার্ভিস এটা নিশ্চিত করেছে। কি বলছে তারা? দুপুরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়্যার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেছেন, ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, অর্থাৎ তারাও পেয়েছিলেন। আমাদের স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার মানে দেখেন যে মানে খবরটা কিন্তু ফায়ার সার্ভিসেও গিয়েছে, তারা এটা পরিদর্শন করে তারপরে রিপোর্টে বলছে কোনো ক্ষতি হয়নি। তার মানে নিউজের একটা মানে ব্যাকগ্রাউন্ড ছিল, কোনোভাবেই এটা ওই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই হয়তো ফায়ার সার্ভিসে ফোন করা হয়েছে। এই ফোন থেকেই গণমাধ্যমে নিউজটা হয়েছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সকাল 10:38 ভূমিকম্প মানে অনুভূত হয়। এই ঘটনায় রাজধানীর বংশালের কসাইতলিতে 5 তলার রেলিং ভেঙে শিশু এবং শিক্ষার্থী সহ 3 জন পথচারী নিহত হন। যেটা বললাম যে 8 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে, এক মেডিকেল ছাত্রের নিহত হওয়ার ঘটনাও আমরা দেখেছি। নরসিংদীতে 4 জন মারা গেছে এবং নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাটির ফাটলের কথা বললাম, এই ব্যাপার সারা দেশেই কয়েকটা অঞ্চল বাদ
বাদ দিয়ে প্রায় সারা দেশেই সব জায়গাতেই এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এই যে ভূমিকম্প হলো তখন এত মাত্রায় এই ব্যাপারটা নিয়ে গবেষণা হচ্ছে। ঢাকা শহরে সত্যি সত্যি যদি 5.5 স্কেলের ভূমিকম্পতে এরকম অবস্থা হয়, যদি একেবারে উথাল পাথাল নৃত্য করে বিল্ডিংগুলো, তাহলে 6.5 কিংবা 7 মাত্রার ভূমিকম্প যদি ঢাকায় হয়, ঢাকার কি হবে? বেশিরভাগ গণমাধ্যম রিপোর্টে বলছে যদি 7 মাত্রার ভূমিকম্প ঢাকায় হওয়ার ঘটনা ঘটে, যদি সেরকম দুর্যোগ নেমে আসে, তাহলে ঢাকার অর্ধেকের বেশি বিল্ডিং ধসে পড়বে। সরকার থেকেও বলা হচ্ছে যে পুরনো যত বিল্ডিং আছে ঢাকার, তার 90 ভাগেরও বেশি বিল্ডিং কোড না মেনে নির্মাণ করা বিল্ডিং। অর্থাৎ নতুন এখন যে বিল্ডিং হচ্ছে সেগুলো হয়তো বিল্ডিং কোড মানা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কিংবা বেশিরভাগ ক্ষেত্রে। সেটা যদি মানা না হয় এবং আগের বানানো সব বিল্ডিং যদি বিল্ডিং কোড না মেনে বানানোর ঘটনা থাকে, তাহলে চিন্তা করলেও শিউরে উঠবে গা যে এরকম ঘটনা যদি ঘটে তাহলে ঢাকায় কি অবস্থা হবে। এবং পুরান ঢাকায় যে ঘনবসতি, যে ঘন ঘন বিল্ডিং, এক বিল্ডিংয়ের সঙ্গে আর এক বিল্ডিং যেভাবে লেগে আছে পুরান ঢাকায়, যদি ম্যাসাকারটা পুরান ঢাকায় হয়, মানে সৃষ্টিকর্তা না করুন এরকম কিছু, যদি এরকম কিছু হয়, তাহলে পুরান ঢাকায় উদ্ধার কাজ করা সম্ভব হবে না। ফায়ার বিশেষজ্ঞরা বলছেন যে উদ্ধার না করে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করতে হবে পুরান ঢাকায় যদি এরকম কোনো ঘটনা ঘটে। আমরা বিরাট একটা ঝুঁকির মধ্যে আছি। সরকারের এই ব্যাপারে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেই ভবনগুলো অন্তত আস্তে আস্তে চিহ্নিত করে সেগুলো ব্যান করে দেওয়ার দিকে সরকার যদি না যায়, তাহলে নিউ মার্কেটে একটা ভবন যেভাবে যে মার্কেটটা একেবারে নিউ মার্কেটের সাথে সম্ভবত বিল্ডিংটা 5তলা বিল্ডিং, 5তলা বিল্ডিং যেভাবে প্রায় 30 ডিগ্রি হেলে পড়েছে, এই বিল্ডিং তো আর কাজে দেবে না। বাড্ডায় একটা বিল্ডিং হেলে পড়েছে, আরও কয়েকটা জায়গায় বেশ কিছু বিল্ডিং হেলে পড়েছে। এই হেলে পড়া একটা বিল্ডিং আর একটা বিল্ডিংয়ের সাথে হেলে পড়ছে, যে বিল্ডিংয়ের সঙ্গে হেলে পড়ছে সেই বিল্ডিংটাও এখন অকেজো হয়ে যাবে। এই যখন অবস্থা, তখন আমার মনে হয় যে সতর্ক হওয়া ছাড়া, সচেতন হওয়া ছাড়া এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই। দর্শক, আপনার ভাবনা, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।